দেখতে পাচ্ছেন রুটিন পেয়ে গেছেন নিশ্চয়ই 215 আপনাদের খাবার খারাপ আবার আমার পাল্লে 215 আমি একা নিব না আমি এটা বাস্তবে নিব এটা কোর্স কন্টেন্ট সিলেবাস থেকে তুলে সিলেবাস আপনার নাম পরে এসে আমি কথা বলবো সাকিব স্যারকে তো চিনেন অবশ্যই আসার কথা ছিল স্যারের এরপরে ক্লাসটা হচ্ছে সাকিব স্যার দিবে আমাদের এই হচ্ছে সাকিব স্যারের এটা আমি ক্লাসরুমে আপলোড করে দেবো এখান থেকে কিছু নাই আমি ক্লাসরুমে দিয়ে দেবো তাদের একটা ক্লাসরুম ওপেন করছি সেটাও দেখিয়ে দিচ্ছি আমি সেই ক্লাসরুমে আপনারা সেখান থেকে দেখতে পাবেন আমার লেকচার ক্লাস হচ্ছে মোটামুটি একটা আমি 6টা ক্লাস দিয়েছি আজকে আছে ইন্ট্রোডাকশন টু সিলেবাস আর ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আর্কিটেকচার জাস্ট একটা রিভিউ ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আর্কিটেকচার এটা আপনারা অনেক কাল থেকেই জানেন সেই স্কুল বা কলেজের শিখে এসেছেন আমি গত ক্লাসে গত করেছি আজকে শুরু করছি আজকের ক্লাসে আজকের ক্লাস শুরু করি যেটা কি করবো ইন্ট্রোডাকশন টু সিলেবাস ইন্ট্রোডাকশন টু সিলেবাসে এখানে আসলে আপনাদের কোর্স কন্টেন্ট যা ছিল সিলেবাসে যা ছিল সেটা আমি সব দেখাচ্ছি এটা আমি আইডিয়া ওয়াইজ বা টপিক বাই টপিক এক এক করে একটু জাস্ট রিভিউ করে যাব ডিটেলস পরে আমার পোর্শন আমি করাবো এটা পোর্শন সাকিব স্যারের পোর্শন সাকিব স্যার করাবো প্রথমে আছে আপনাদের ডিজাইন ফিজিং এমএসআই সিএসআই কম্পোনেন্টস ম্যানুয়াল বই একটা চ্যাপ্টারই আছে 5 নম্বর চ্যাপ্টার ঠিক আছে ওইখানে এমএসআই এলএসআই শব্দ তো আপনাদের জানা আছে এমএসআই কি মিডিয়া কমিউনিকেশন আর এইটা দিয়ে আমরা কিভাবে অন্য জিনিস করতে পারি ডিটেলস করে পড়াবো সেটা হচ্ছে যে একটা চিপ আছে সেটাকে আমি অন্য কাজে ব্যবহার করব ল্যাবে আপনার একটা জিনিস দরকার সেটা নাই যেমন ধরেন যখন কুলারটা দরকার ল্যাবে কুলারটা হচ্ছে দরকার তো বলে দিল যে স্যার আপনার কুলারটা নাই বা যা ছিল আপনার সব দিয়ে গেছে আপনার না ঠিক আছে আপনাকে আমি হাওয়াটা দিতে পারি এই হাওয়াটা দিয়ে আপনি কীভাবে কুলারটা কাজ করবেন এগুলো শিখছেন তো সেইটাই হচ্ছে যে এমএসআই এই যে অ্যাডাল্ট সাবজেক্টগুলো এগুলো এমএসআই হচ্ছে বড় এমএসআই করি এই ধরনের জিনিসগুলো আমরা কীভাবে একটা চিপকে আর একটা কাজে আমরা ব্যবহার করতে পারি এখানে তাদের একটা এক্সাম্পল দিয়ে আমাদের শেখাতে হবে কম্বিনেশন অফ সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন উইথ পিএলএস এটাও আপনার ম্যানুয়াল বইতে আছে পিএলএস শব্দটা আমি আপনারা জানেন এই পিএলএ দিয়ে আমরা কীভাবে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট একটা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন আপনারা শিখেছেন একটা প্রবলেম দেওয়া হলো সূত্রে তৈরি করলেন সিম্পলিফিকেশন করলেন সেটাকে একটা ইনভার্টার দিয়ে ওয়াই দিয়ে ইমপ্লিমেন্ট করবেন অথবা শুধু ম্যান শুধু নন এগুলো শিখেছেন কিন্তু এখন ওই জানলাম যে এইগুলো করতে গেলে আমাদের একটা বড় সার্কিট
PLA দিয়ে আমরা এরকম কাজ করতে পারি, বড় বড় সার্কিট আমরা খুব সহজে করতে পারি। সেটা আমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করব। ডিজাইন অফ মেমোরি সাবসিস্টেম ইউজিং SRAM, DRAM, মেমোরি ইউনিট ডিজাইন। মেমোরি ইউনিট আমরা কীভাবে ডিজাইন করতে পারি? ইউনিট ডিজাইনকে যেটা আপনারা জানেন যে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা র্যাম তৈরি করি। কারণ র্যাম যখন তৈরি করে জানেন যে চিপ আছে, আপনি যাকে পাবেন অনেক সাইজের চিপ আছে। আগের মতো সেই MSI মতো আপনার দরকার, আপনাদের যেখানে ডিজাইন করতে হবে DSD-তে 3-3টা ডিজাইন আছে আমাদের। তো ডিজাইন করতে গেলে আপনি হিসাব নিকাশ করে বের করছেন যে আপনার 32 কিলোবাইট র্যাম দরকার। ল্যাবে গেলেন, ল্যাব বলে দিল যে 32 কিলোবাইটের কোনো চিপ তো আমার কাছে নেই, 1 কিলোবাইটের চিপ। সেটা দিয়ে আপনি কী করে 32 কিলোবাইট রাখবেন? কারণ আপনার লাগবে 32, আপনি জানাতে পারবেন। তাদের আমরা এই চিপ দিয়ে কীভাবে ছোটো চিপ দিয়ে বড় মেমোরি তৈরি করব, সেটা র্যাম হতে পারে যে কোনো জিনিস। তো সেইটা আমরা শিখব ডিজাইন। এটা সার্কিট করাবেন, উপরে যারা বোধহয় আমার ভাগে আছে ভাগটা আপনাদের আমি দিয়ে দেবো যে ডিভিশন অফ ভ্যারিয়াস কম্পোনেন্টস অফ কম্পিউটার। এইটা হচ্ছে আসলে আসল জিনিস। ওই জিনিসগুলো 3 নম্বরটা জরুরি, কিন্তু 1, 2 হচ্ছে অনেকটা পাওয়া হচ্ছে। এখানে হচ্ছে যে আপনারা শিখবেন শিফটার ডিজাইন। আপনারা শিখছেন রিয়েলিতে, শিফটার ডিজাইন শিখছেন না রিয়েলিতে? না, বলবেন না, বলা নাই। আচ্ছা, রিয়েলিতে করছেন, লেফট শিফট রাইট শিফট পড়াইছেন না? PLA না পড়ানো কথা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই যে কম্পিউটারের যে ভেরিয়াস কম্পোনেন্ট আছে, সেটা তো আমি গত ক্লাসে দেখেছিলাম সেমিস্টারে, যে সেখানে আমাদের ALU আছে, রেজিস্টার আছে, কন্ট্রোল ইউনিট আছে, এই সব জিনিসগুলো আমরা রেজিস্টারটা এখানে শিখবো না। কারণ রেজিস্টার তো জানেনি যে যদি আমরা অনেকগুলো ফ্লিপ ফ্লপ পাশাপাশি লাগাই, এটাকে আমরা অর্থাৎ রেজিস্টার আমাদের শেখাবো না। এবং রেজিস্টারের রেডিমেড চিপও পাওয়া যায়, অর্থাৎ একটা চিপ ব্যবহার করলে একটা রেজিস্টার হয়ে যায়। তো আমরা অ্যাকোমোডেটর কীভাবে ডিজাইন করে, ALU কীভাবে ডিজাইন করে, কন্ট্রোল ইউনিট কীভাবে ডিজাইন করে, এই জিনিসগুলো ডিটেলস দেখার চেষ্টা করবো। আমি এই জিনিসগুলো কাভার করব, ঠিক আছে? তারপরে আছে মাইক্রোপ্রসেসর বেস ডিজাইন। এইটা আমাদের কোর্স এই যে ক্রেডিট কমিয়ে দিয়েছে পড়ানো সম্ভব হবে বলে মনে হয় না। সিম্পলি জেনে রাখেন যে আমরা একটা সিস্টেম ডিজাইন করবো, তার সেন্টারে একটা মাইক্রোপ্রসেসর। এইটা দিয়ে আমরা কী করে সিস্টেম করতে পারি, অনেক কিছুই আছে। আগে আমি যেটা দেখাতাম যে এইগুলো আপনারা ডিজিটাল বোর্ড যেটা ব্যবহার করেন, এই ডিজিটাল বোর্ডটার একটা কাজ একটা মাইক্রোপ্রসেসর ব্যবহার করে এইভাবে একটা ডিজিটাল বোর্ড এটা ডিজাইন করা যেতে পারে। এটা আমি আগে দেখাচ্ছি, এখন বোঝাই সময় পাবো না, ঠিক আছে? ডিজাইন উইথ স্পেশাল পারপাস কন্ট্রোলার, এটাও আমাদের পড়ানোর সুযোগ হবে না। স্পেশাল পারপাস কন্ট্রোলার বলতে আমরা এই জিনিসটা বুঝি যে কম্পিউটারের কথা যদি চিন্তা করি, কম্পিউটার কিবোর্ড একটা আছে, এমনি কত সেমিস্টারে পড়িয়েছে যে আসলে মাঝখানে আমাদের CPU আছে বা মাইক্রোপ্রসেসর আছে, আর চারদিকে পেরিফেরাল ডিভাইস আছে। মাইক্রোপ্রসেসর পেরিফেরাল ডিভাইসগুলোকে কন্ট্রোল করে। কারণ পেরিফেরাল ডিভাইস যদি অনেকগুলো হয়ে যায়, তাহলে মাইক্রোপ্রসেসর প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে গেলে খোলা হবে। কারণ মাইক্রোপ্রসেসরের যে স্পিড আছে, সেই স্পিড পাওয়া যাবে, ঠিক আছে? সেটার জন্য আমরা বলি কি বিশেষ কাজগুলোর জন্য আলাদা আলাদা কন্ট্রোলার ব্যবহার করি। যেমন কিবোর্ডের জন্য আলাদা একটা কন্ট্রোলার আছে, আপনি কি প্রেস করলেন, কোন কি প্রেস করেছেন, এই সব কিছু সে ঠিকঠাক করে জাস্ট প্রসেসরকে জানিয়ে দেবে যে ইউজার A প্রেস করেছে বা B প্রেস করেছে বা 3 প্রেস করেছে। সে জাস্ট ওইটা প্রসেসরকে জানিয়ে দেয়। প্রসেসরের এই দিকে খেয়াল রাখার দরকার নেই কখন আপনি প্রেস করছেন, কোনটা প্রেস করছেন। এইভাবে একেভাবে প্রিন্টারে যখন প্রিন্ট করছে, প্রসেসর একটা একটা করে ক্যারেক্টার প্রিন্টারকে দেবে, একবার ক্যারেক্টার দিয়ে দেবে প্রিন্টার কন্ট্রোলারকে। প্রিন্টার ওই জন্য একটা আপনি করে দিয়ে প্রিন্টারকে দেবে। মনিটর সব এই যত কিছু পেরিফেরাল আছে আমরা সাধারণত
বিশেষ কন্ট্রোলার ডিজাইন করেছে, ইন্টেল ডিল করেছে, ইনভার্ট করেছে, এই যে যেমন 85 আমাদের করিয়েছে, এটাও একটা স্পেশাল। সে ইনপুট আউটপুটগুলোকে কন্ট্রোল করছে, বাইরের এগুলোকে সে দিয়ে তারপরে প্রসেসরকে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছে যে দিস ইজ দ্য ইনপুট। এই জিনিস নিয়ে আমরা আগে আমি যখন পড়াতাম তখন মনিটর কন্ট্রোলার করিয়েছি, কিবোর্ড কন্ট্রোলার করিয়েছি, আলাদা কন্ট্রোলার আছে ইন্টেলের, কিন্তু এখন পড়াতে পারবো না, কারণ ক্লাস হচ্ছে দুইটা, আপনাদের 2 ক্রেডিট আওয়ার, দুইজনে ভাগাভাগি করে আমার ভাগে একটা ক্রেডিট, 14টা ক্লাস মাত্র। তো 14টা ক্লাসে এত কিছু পারবো মনে হয় না, যদিও এই দুটো আমার ভাগে রেখেছি, এটা দেখা যাক পারবো কি করা। ইন্ট্রোডাকশন টু সিম্পল অ্যাজ পসিবল মাইক্রোপ্রসেসর, এইখানে এটা সাকিব স্যার পড়াবেন। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখে, সবাই ব্যবহার করবেন, সাকিব স্যারও করবেন, স্যাপ 1 স্যাপ 2 ইত্যাদি শব্দ ব্যবহার করবেন। আমার সামনে এই শব্দ ব্যবহার করলে আপনি কথা নেই, ঠিক আছে? কারণ হচ্ছে যে স্যাপ 1 বলে একজন লেখক তার বইতে এই শব্দটা ব্যবহার করেছে, তার স্যাপ 1 সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার। আমরা কম্পিউটার বাদ দিয়ে স্যাপ শব্দটা আসলে হচ্ছে সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার মানে আপনি একটা কম্পিউটার ডিজাইন, যেটা যেহেতু আপনি প্রিলিমিনারি ডিজাইন করছেন, এটা খুব সিম্পল হবে, খুব অল্প ইনস্ট্রাকশন নিয়ে কাজ করবে। যেমন স্যাপ 1-এর 5টা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করবে। ইন্টেলে যখন আপনি যে 86 করেছেন, 86-এর ইনস্ট্রাকশন কতগুলো ছিল? অক্ষর যদি ধরেন তো সেক্ষেত্রে আপনি একটা কম্পিউটার ডিজাইন করেছেন যেটাতে মাত্র 5টা ইনস্ট্রাকশন, সেই জন্য এটা হচ্ছে সিম্পল। কিন্তু আমরা ওই কম্পিউটার শব্দটা দিয়ে স্যাপে করেছি, স্যাপ 1 স্যাপ 2 সিলেবাসে লেখা আছে, ক্লাসেও আমরা বলছি। তো এইটা সাকিব স্যার পড়াবেন আপনাদের। আর ইন্ট্রোডাকশন টু এমবেডেড সিস্টেম, এটা সাকিব স্যারের ভালোই আছে বোধহয়। এখানে নাম থেকে বুঝতে পারছেন এমবেডেড সিস্টেম শব্দটার সাথে আপনারা পরিচিত। আসল একটা জিনিস তার ভিতরে কিছু এমবেড করা আছে। যেমন আজকাল কি হচ্ছে, ঘড়ি, আগে আমরা কি করতাম, ঘড়ি দেখতাম সময় জন্য, এখন ঘড়িতে কিছু সময় দেখে ওইগুলো বাকি যে কাজগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে এমবেড। আমাকে একটা ঘড়ি দিয়েছিল, নষ্ট করে ফেলছে, বকাবকি আর শোনার পরে দেয় নেই। সেটা হচ্ছে যে হাঁটলাম, কত ডিস্টেন্স কাভার করলাম, এইগুলো দেখা যায়। তো ওই যে কোনো চার্জ দিতে হয়, আপনার ঠিক চার্জ করার দিনই আপনি দেখে যে মারা গেছে। তো ওইটা হচ্ছে এমবেড, আসলে ঘড়ি কিন্তু ঘড়ির সাথে আদার জিনিস। তো এটাই এমবেডেড সিস্টেমের বেসিক ইন্ট্রোডাকশন, যেটা সাকিব স্যার আপনাদের দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে মোটামুটি আপনাদের সিলেবাস। এটা ভাগাভাগিটা ভাগাভাগিতে দেওয়া আছে, এখন আমরা দেখিয়েছে একবার, কিন্তু কার ভাগে কোনটা আছে সেটা আপনারা পরে ধীরে সুস্থে দেখে নিয়ে সেটা আলোচনা করতে শুরু করবেন। যেখানে ভাগাভাগিতে দেওয়া আছে সেখানে আপনারা দেখে নেবেন। এই হচ্ছে আমাদের ক্লাস। আজকে ক্লাস শুরু করেছি ইন্ট্রোডাকশন টু সিলেবাস। সিলেবাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো আপনাদের, কি পড়াবো, কি করবো না করবো, মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এরপরে আসলে তাহলে চলছে মিনিট ঠিক আছে, মিনিট ঠিক আছে, ঘন্টা ঠিক আছে, মিনিট ঠিক আছে। সেটাই বলছি যে টাইম ঠিক নাই, কিন্তু চলছে। আপনার ক্লাস 12:30। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে, যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা আজকের ক্লাসে রিভিউ যাচ্ছে সব। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এই ছবি আপনাদের আমি আগেও দেখিয়েছি, গত সেমিস্টারে এইটা দিয়ে শুরু করছিলাম যে আমাদের কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে এরকম। মাঝখানে সেন্ট্রাল প্রসেসর ইউনিট আছে, ইনপুট আছে, আউটপুট আছে, মেমোরি আছে। ইনপুট ডাটা দিচ্ছে, আউটপুট ডাটা নিয়ে যাচ্ছে, মেমোরির সাথে সে দুটোই কানেকশন করছে, এখান থেকে ডাটা এনে প্রসেস করে আউটপুটে ডাটা। এটা হচ্ছে আমাদের
আজকে তাদের ব্যবহার করতাম প্রথম আর্কিটেকচার ছিল আমাদের এটার কিছু সুবিধা অসুবিধার জন্য আমরা বর্তমানে এটা ব্যবহার করি, যেটাকে আমরা বলি শেয়ার বাস আর্কিটেকচার। এখানে একটা বাস সবাই শেয়ার করছে। আগের ছবিতে যদি যান এখানে কোনো শেয়ার বাস নয়, কানেক্টেড প্রত্যেকে যার সাথে যার সম্পর্ক সে ডাইরেক্টলি কানেক্ট। ইনপুটের সাথে সিপিইউ এর সম্পর্ক ডাইরেক্টলি কানেক্ট, সিপিইউ এর সাথে আউটপুটের সম্পর্ক ডাইরেক্টলি কানেক্ট, সিপিইউ মেমোরিটা ডাটা রাখতে বা নেবে মেমোরির সাথে ডাইরেক্টলি কানেক্ট। ইনপুটের সাথে মেমোরির কোনো যোগাযোগ নাই, মেমোরির সাথে আউটপুটের সব ডাইরেক্ট কানেক্ট। কিন্তু এটাতে কিছু সমস্যা থাকায় আমরা পরবর্তী সময়ে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করলো যে শেয়ার বাস একটাই থাকবে, রাস্তা একটাই থাকবে, এই রাস্তার সাথে সবাই কানেক্টেড এবং যে যেখানে যাইতে চায় সে এই রাস্তা ধরে সেখানে চলে যাবে। ইনপুট সিপিইউতে যেতে পারবে এই রাস্তা ধরে, মেমোরিতে যেতে পারবে, দরকার হলে ইনপুট সরাসরি আউটপুট যেতে পারবে। অর্থাৎ এখানে ওই ইউনিটগুলো সেম আছে, ইউনিট আমাদের ইনপুট আউটপুট মেমোরি আর সিপিইউ এই চারটা হচ্ছে আমার কম্পোনেন্ট এবং তাদের মধ্যে যোগাযোগ হচ্ছে থ্রু এ শেয়ার বাস, যার সাথে যার দরকার সে সেইভাবে যোগাযোগ করবে। কিন্তু এখানেও সমস্যা আছে, এখনকার দিনে আমরা এখানেও সমস্যা পাই, কিন্তু মাথায় ব্যাপার হচ্ছে যে এই কিছু ভালো স্ট্রাকচার আমরা এখন পাই বের করতে পারি। আপনারা যদি কখনো কেউ কিছু ভালো স্ট্রাকচার দিতে পারেন তাহলে বিশাল একটা সমস্যা। এখানেও কি হচ্ছে সমস্যাটা কি? সমস্যাটা সবাই জানে যে যেহেতু শেয়ার বাস একটাই রাস্তা, ইনপুট যদি সিপিইউ এর সাথে কোনো যোগাযোগ করে তাহলে বাকিরা এই রাস্তা ব্যবহার করতে পারবে না। যদিও দেখছেন যে বলবেন যে স্যার এইখানে একটা ব্যারিকেড দিয়ে ব্যবহার করলে তো হয়, ব্যারিকেড তো না, এটা তো সেম বাস মানে হচ্ছে সিঙ্গল ওয়্যার, একই ওয়্যারে একজন যখন ডাটা দিচ্ছে আর একজন ডাটা দিতে পারে। ফলে এটা হচ্ছে এই আর্কিটেকচারের প্রধান সমস্যা। এর অনেক আপনাদের ভাষায় দিতে পারবেন, অনেক ব্যাচ আবিষ্কার করা হয়েছে, এরপর অনেক সলিউশন আবিষ্কার করা হয়েছে, কিন্তু খুব ভালো সলিউশন আগে পাই। তো এইটা হচ্ছে আমাদের আজকালকার দিনে কি বলে কম্পিউটার আর্কিটেকচার। এইটা আমরা ছবিটা এখন সাধারণত এটা ব্যবহার করি, একটু একটা ব্লকে থাকে, একটা ব্লকে সিপিইউটা। এখন সিপিইউ এর ভিতরে এটা আমরা সেমিস্টারে আপনাদের দেখিয়েছি এই ছবি। সিপিইউ এর ভিতরে থাকে সাধারণত নাম্বার অফ রেজিস্টার, কতগুলো রেজিস্টার আছে এটা ফিক্সড না। এক একটা মাইক্রোপ্রসেসর, এক এক কোম্পানির মাইক্রোপ্রসেসরে এক এক রকম নাম্বার অফ রেজিস্টার। ইন্টেলের এখানে মোটামুটি 8টা রেজিস্টার আছে, মোটরোলার এখানে 16টা মতো রেজিস্টার আছে। আজকালকার দিনে আমরা যে রিস্ক প্রসেসর ব্যবহার করি সেটা প্রচুর রেজিস্টার আছে, আরও বেশি। ঠিক আছে, কয়টা থাকবে ঠিক নাই বলে আমরা R1 থেকে আর N পর্যন্ত দিয়েছি, N হচ্ছে একটা নাম্বার জাস্ট। আর কি থাকবে রেজিস্টার ছাড়া ALU থাকবে, CPU থাকবে। এটা আমরা গত সেমিস্টারে শিখেছি। এই সেমিস্টারে যেটা শিখব যে এই ALU ডিজাইন নিজের একটা ALU বানাবো, ALU এর ভিতরে কি থাকে, কীভাবে সে কাজ করে সেটা দেখব। কন্ট্রোল ইউনিট কীভাবে কাজ করে, ভিতরে সার্কিটরি কী আছে সেইটা অবশ্যই। এইটা আমি শেখাবো আপনাদের আমার ক্লাসে, আমি চেষ্টা করবো যে এই দুটা নিয়ে ডিটেলস আলোচনা করবো, যে ALU এবং CPU কীভাবে ডিজাইন করতে হবে। এখন ALU ডিজাইন করতে গেলে যেটা আসবে সেটা বেসিক একটু আপনাদের আমি বলে দিই। সেটা হচ্ছে যে ডিএলডিটা আপনারা পড়ে এসেছেন, নাম্বার সিস্টেমটা পড়ছেন, এটাও পড়েন, জিজ্ঞেস করলে স্যার নাম্বার সিস্টেম অনেক রকম নাম্বার সিস্টেম, বেজের নাম্বার সিস্টেম আপনারা পড়েছেন। আমরা মানুষেরা সাধারণত ডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করি, বেস 10, কিন্তু এটা চিরকাল বেস 10 ছিল। আপনারা সকল গ্রামের ছেলেপেলের না, এখন গ্রামের এরকম আমার চেয়ে বুড়াও আছে, তাদেরকে পাবেন, তারা কিন্তু 11, 12, 13 বা 20, 25, 30 গুনতে পারে। তারা কীভাবে গুনে? না 1, 2, 3, 4, 20, 1 20, তারপর আবার 1, 2, 3, 4, 2 20, 2 20 মানে কত? না
রাইটার নাম জানেন তো অনেকে ইন্টারমিডিয়েটে তার গল্প পড়া যাবে আমাদের সময় পড়ছে সমারসেট মম। তো সমারসেট মমের একটা গল্প দিয়েছে এরকম যে একজনের সে খুব খায়, তো সে খেতে খেতে ইচ্ছামোটা হয়ে গেছে, তো কত মোটা হয়েছে বোঝানোর জন্য বলা হচ্ছে যে তার ওজন হচ্ছে 4 স্কোর অ্যান্ড 4 স্কোর হচ্ছে ইংরাজিতে 4 কোটি 4 তার ওজন। তো 20 শব্দটা অন্য জায়গায় আছে, আমি এখান থেকে পেলাম যে এটা বাঙালিদের শুধু না, এটা বলে বিজ্ঞানীরা যেটা বলেন, সোসিওলজিস্টরা বলে যে 20 বিদ্যা মানুষের কাছে এসছে কারণ হাতে পায়ে 5টা 5টা 10টা পায়ে 10টা এই মোট 20টা আঙুল আছে। 20টা আঙুল থেকে 20-এর পারসেপশন এসেছে। আমাদের দেশে আগেকার দিনে প্রচুর ব্যবহার করা হতো, এখন আত্মকতা না, এখন সবাই আমরা শিখে যাচ্ছে। কিন্তু 10-এর কনসেপ্ট এসছে অনেক ছোটবেলায় আপনারা শিখছেন কিনা জানি না, রোমান নাম্বার সিস্টেম শিখছেন, সেখানে কি কোনো জিরো ছিল? সেখানে আপনারা লিখতাম যেটা ওই যে স্কুলে পড়ার সময় লিখতাম ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ঘড়িতে যেটা আছে, মানে এখানে নিউমেরিক্যাল আছে। আগেকার দিনে ঘড়িতে থাকতাম রোমান নাম্বার সিস্টেম 1 2 3 4 5, ক্লাস 10 ক্লাস মানে কলেজে গিয়ে ক্লাস 11 ক্লাস 12 লিখতাম। তো ওইখানে হচ্ছে নাম্বার সিস্টেম 1 5 10 10 1 50 100 500 1000 এই 7টা সিম্বল। যা কিছু নাম্বার সিস্টেমের 7টা সিম্বল, কিন্তু জিরো ছিল। জিরো অনেক পরের আবিষ্কার, ইউরোপিয়ানরা জানে যে এই আবিষ্কার হচ্ছে আরবদের। আসল কথা হচ্ছে যে আরবদের আবিষ্কার না, এটা এই উপমহাদেশের আবিষ্কার। এটা আর্যদের বলা হয়, তবে এই উপমহাদেশের আবিষ্কার আরব মানে ইউরোপ শিখেছিল আরবদের কাছ থেকে। আরবের একজন বিখ্যাত লোক ছিলেন, তিনি এই দেশে বেড়াতে এসে এখান থেকে শিখে গেছিলেন। তিনি জিরোটাকে ইন্ট্রোডিউস করছিলেন। ইউরোপিয়ানরা তার লেখা পড়ে জিরোর অস্তিত্ব পেয়েছিল এবং এই জন্য তারা মনে করে যে জিরো ইজ দ্য ইনভেনশন অফ ম্যাথমেটিক্স। কিন্তু আসলে এটা এখন বলা হয় যে এটা হচ্ছে ইন্ডিয়ান ইনভেনশন। তো জিরোর থেকেই আমাদের এই ডেসিমাল সিস্টেম এসেছে। ল্যাটিনের ডেসিমাল হচ্ছে 10। কিন্তু প্রথম দিকে কম্পিউটার যখন তৈরি করা হয়েছিল তখন দেখা গেল যে কম্পিউটার বাইনারিতে কাজ করে, এটা আপনারা জানেন যে তার জিরো পাওয়ার লো হাই এই দুটাই স্টেপ। প্রথম দিকে কম্পিউটারকে ফোন আসে, কিন্তু কি করতে হবে আমি বুঝতেই পারছি না। এই আপনি বসে আসতে আরম্ভ করে কি আচ্ছা, তো যেটা বলছিলাম যে কম্পিউটারে বাইনারিতে কাজ করে, আমাদের জন্য বাইনারি সব এত বড় বাইনারি নাম লিখলে বুঝবই তো না যে কী বলবে। প্রথম দিকে কম্পিউটারকে ডেসিমাল শেখানোর চেষ্টা করা, প্রচুর চেষ্টা হয়েছে, প্রচুর আর্টিকেল পাবেন, পেপার পাবেন, কিন্তু আলটিমেটলি বিজ্ঞানীরা বুঝতে পারছে যে এবার আসলে একটা গাধা, একে দিয়ে কিচ্ছু হবে না, বাইনারি এই যে আপনারা বিসিডি শিখছেন, যে বিসিডি ওই প্রচেষ্টারই একটা অংশ, যে তাকে যেহেতু ডেসিমাল সরাসরি শেখাতে পাচ্ছি না, অর্থাৎ কি হলো যে বাইনারি টাচের ডেসিমাল শেখা, বাইনারি কোডের ডেসিমাল, কিন্তু সেটাও খুব একটা সুবিধাজনক হয়নি, আমরা সেটাও বাদ দিয়েছি। পরে আপনাদের ডিএমপিতে বলে শেখানো হয়েছে, অক্টাল সিস্টেম শেখানো হয়েছে। অক্টাল অল্প সময়ের জন্য ছিল, অক্টাল কোনো বেসিক সিস্টেম না। কি হলো, সেই আমলে আমরা যখন বাইনারিতে ব্যবহার করতাম, তখন বাইনারিতে আমরা কোড করার জন্য যে কোনো জিনিসকে এ কে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা ডিজিট লাগবে, তো তখন আমরা সিম্পলি এই এ টু জেড ক্যাপিটাল লেটার এই 26টা অক্ষর আর 0 to 9 10টা ডিজিট 36টা হলো, এই 36টা আর কিছু সিম্বল ব্যবহার করে
36টাই যদি চিন্তা করি, 36টার জন্য আমার কয়টা ডিজিট দরকার? 6। 2 to the power 5 হচ্ছে 32, আমাদের তার চেয়ে বেশি লাগবে। তো 2 to the power 6, কারণ আমরা 6 ডিজিটের করতে পারি আর ডিজিট কমপ্লিট। তখন শুধু ক্যাপিটাল অক্ষর এবং 0 to 9 আর সাম, যেমন ধরেন ডট, কমা ইত্যাদি এরকম কিছু ছিল। আর ম্যাথমেটিক্যাল সাইনগুলো প্লাস মাইনাস। তো 6 ডিজিটের নাম্বার ছিল। এই 6 ডিজিটের নাম্বার মনে রাখা দেবে যে 6 ডিজিটের বাইনারি কষ্ট, তখন এটাকে গ্রুপ করার চিন্তা করো। তো 6কে গ্রুপ করতে গেলে সুবিধা কি? 3টা গ্রুপ। এই 3টা গ্রুপ করলে পরে তখন 2 to the power 3 কত? তাহলে 0 থেকে 7 এই 8টা সিম্বল বলে পরে আমি লিখতে পারি। অক্টাল এখানে দিস ইজ নট এ নেম সিস্টেম। বাইনারি রিয়েলি একটা জাস্ট মডিফাইড রিপ্রেজেন্টেশন। 3টা করে বিট নেবেন, একটা অক্টাল। অক্টাল থেকে বাইনারিতে যাবেন, ওই অক্টালের 3 বিটের বাইনারি লিখে ফেলেন, কনভার্সন আছে। এই আব্দুল্লাহ স্যার খালি ফাঁকে মাঝে শেখায়, ভালো জিনিস তো শেখা হয় না, আরও ফাঁকে মাঝে যা শিখছিলাম সব উল্টাপাল্টা করে দিচ্ছে। তো এই হচ্ছে আমরা অক্টালের অথবা অক্টালের নাথিং নিউ। হেক্সাডেসিমালে কেন আসলে যখন অক্টালে থাকলাম, ওই 6 ডিজিটের কোড তো যে বললাম শুধুমাত্র ক্যাপিটাল লেটার নাম্বার। আমরা যখন ক্যাপিটাল স্মল দুইটাই নিয়ে আসলাম, তখন কোড কতগুলো হলো? 26 10টা সিম্বল 62, আর ওই দুটো ম্যাথমেটিক্যাল সিম্বল ধরে 64 ক্রস করে গেছে। এখন কি আর 6 বিটে পারবো? এখন চলে আসলো 7। এইটা হচ্ছে অরিজিনাল আস্কি কোড হচ্ছে 7টি কোড। এটা আমরা বহুদিন ব্যবহার করলাম। কিন্তু তারপরে যখন আমাদের এই যে ডিফারেন্ট এক ইউনিট, কোথাও 6 ইউনিট, কোথাও 7 ইউনিট, বিসিডি করলে 4 ইউনিট, 4টা বিট, এই ঝামেলা এড়ানোর জন্য সবাই মিলে এখন হলো যে না, একটা কনসেপ্ট আসো, আমরা 8 বিটের একটা ইউনিট। দিস ইজ হোয়াইট। সবাই এখন যেমন হোয়াইট, আর হোয়াইট মানে হচ্ছে 8 বিট। এখন 8 বিটকে যদি আবার ওই রকম 2 ভাগ করি, তখন তাহলে কয় বিট হচ্ছে? 2 to the power 4, 16। কারণ এখন হেক্সাডেসিমাল চলে আসলো। কারণ 16 যেহেতু 0 থেকে 9 এর পরে কি লাগবে? চলে এবিসিডি নিয়ে চলে আসে, ওখান থেকে 6টা নিয়ে আসে। এই জন্য হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9, এ থেকে এফ। কিন্তু এখন আমি কনভার্সনাল ইয়াকে বাইনারি জানলে 4 বিট করে আমি গ্রুপ করলে হেক্সাডেসিমাল হবে। হেক্সাডেসিমাল দেওয়া থাকলে 4 বিট করে গ্রুপ করে আমি বাইনারি করব। দিস ইজ নাথিং নিউ। এবং এটা সুবিধা হচ্ছে যে আমি একটা ইউনিফাইড ইউনিট পাচ্ছি, 8 বিটের একটা ইউনিট। এখন আজকে 7 বিট ছিল, ওটাকে 8 বিটে আমরা করব। এমএসবি যদি 0 থাকে তাহলে তো সব জানছিল, তাই এমএসবি 0 থাকলে এই 127 128 এটা হচ্ছে অরিজিনাল আস্কি। এমএসবি 1 হলে এটাকে আমরা বলি এক্সটেন্ডেড আস্কি। এখানে প্রচুর গ্রাফিক্যাল সিম্বল থাকে। এবং এখন আমরা এই 8 বিটেরই আস্কি ব্যবহার করি, কিন্তু প্রথম বিট 0 মানে অরিজিনাল যা ছিল তাই আছে, প্রথম বিট 1 মানে নতুন কিছু সিম্বল এখানে যুক্ত করছে, গ্রাফিক্যাল সিম্বল। এইভাবে আমাদের ডিফারেন্ট বেসের নাম্বার সিস্টেম আমরা ব্যবহার করছি, কিন্তু বেসিক জিনিস ওইটাই, বাইনারি অথবা ডিসিমাল। আমরা বোঝার সুবিধার জন্য বাইনারিকে অক্টাল বা হেক্সাডেসিমাল, এখন আর অক্টাল কোথাও ব্যবহার করা হয় না, হেক্সাডেসিমালে আমরা বেশিরভাগ সময় বাইনারিকে এক্সপ্রেস করে নিজের বোঝার সুবিধা। ঠিক আছে, এখন একটি নাম্বার সিস্টেম আসলে আমাদের ডেসিমাল অথবা বাইনারি। এখন এইটাকে নিয়ে যখন আমরা প্রসেসরকে দিয়ে প্রসেস করতে যাব, প্রসেস কি আছে আমাদের ছোটবেলা থেকে শিখছি অঙ্কে, বেসিক জিনিস কি কি ছিল অঙ্কে? শিখছি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা বেসিক জিনিস আমাদের অঙ্কে শেখানো হচ্ছে। তো প্রসেসরকে দিয়েও আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার চেষ্টা করলাম, যে প্রসেসরকে শেখাতে হবে যেন সে আমার জন্য যোগ, বিয়োগ বা ভাগ করে দিতে পারে। এই আপনি কি করছেন?
সেমিস্টার ক্লাস করে আসলে মাত্রা চিনতে পারবে। বিকে আমি একবারই বলেছি, ক্লাসের প্রত্যেকে আমার চোখের নজর, কে কি করছে না করছে, ওই যে পিছিয়ে ঘুমাচ্ছে, আপনি কি করছেন, সব আমি বুঝছেন। আমি তো বলেছি ক্লাস ভালো না থাকলে লাগলে বেরিয়ে যাবে, কিন্তু এমন কিছু করবেন না যাতে আমি ডিস্ট্রাক্ট, মানে এই উল্টো পাল্টা কাজ হবে, ডিস্ট্রাকশনের কাজ, ঠিক আছে। তাহলে বেসিক কাজ আমাদের যোগ বিয়োগ গুণভাগটা আমাদের প্রসেসরকে শেখাতে হবে। আমরা যোগ সিম্পল ডিএলডিতে আপনারা শিখছেন অ্যাডার সার্কিট, একটা অ্যাডার সার্কিটে দুইটা ইনপুট দেন, সে যোগ করে রেজাল্ট হবে। আলাদা করে আপনি সাবট্রাক্টর সার্কিটও শিখছেন ডিএলডিতে, যে দুটা ইনপুট দেবেন, সে সাবট্রাক্ট করে আপনাকে দিয়ে দেবে কিন্তু খেয়াল করবেন যে আপনাকে তার জন্য আমি যদি একটা সার্কিট দিয়ে, যে কম্পিউটারকে দিয়ে যোগ বিয়োগ দুটা কাজে করাতে চাই, তাহলে আমার দুই ধরনের সার্কিট লাগবে, অ্যাডারের আলাদা সার্কিট, সাবট্রাক্টরের আলাদা সার্কিট। কিন্তু এতগুলো সার্কিট বানানো তো বিজ্ঞানীরা বা ম্যাথমেটিশিয়ানরা তারা একটা নতুন বুদ্ধি বের করবে, যে কমপ্লিমেন্ট বলে একটা শব্দ তারা বের করলো, যে তুমি যদি কমপ্লিমেন্ট বের করতে পারো তাহলে যোগ করলে বিয়োগ হবে। যাকে বিয়োগ করতে বলা হচ্ছে তার কমপ্লিমেন্ট নেওয়া, নিয়ে যোগ করো, বিয়োগ। এখান থেকে আমাদের কমপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে, সেটা ডেসিমেলও আছে, বাইনারি। ডেসিমেলে আমরা শিখছি নাইনস কমপ্লিমেন্ট বা টেন্স কমপ্লিমেন্ট, বাইনারিতে ওয়ান্স কমপ্লিমেন্ট বা টেন্স কমপ্লিমেন্ট। এখানে সুবিধা হচ্ছে কি, তার আগে আমি কমপ্লিমেন্টে যাওয়ার একটা কথা বলি, যে নাম্বার আমরা রিপ্রেজেন্ট করি কীভাবে, দুইভাবে নাম্বার, যেটা আমরা ছোটোবেলায় শিখেছি। প্লাস 5, তার মানে ভ্যালু হচ্ছে 5, তার সাইন হচ্ছে প্লাস, আমরা হচ্ছে -5, ভ্যালু 5 কিন্তু তার এই হচ্ছে সাইন হচ্ছে নেগেটিভ। আমরা খাতাতে প্লাস মাইনাস সাইন দিয়ে বোঝাতে পারি যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। কম্পিউটারকে কী করে বোঝাতে পারি? কম্পিউটারে তো আমরা এরকম সাইন দিয়ে, ইলেকট্রনিক সার্কিটকে প্লাস বা মাইনাস বোঝানোর জন্য যদি সার্কিট তৈরি করেন, এই ফোর্থ ইয়ারে গেলে দেখবেন প্যাটার্ন রিকগনিশনের সার্কিট আছে, সেইখানে গেলে পরে মাথা খারাপ হয়ে যাবে। অর্থাৎ এটা তো আমি করতে পারছি, এর জন্যে বিজ্ঞানীরা বিজ্ঞান করবো কি, আচ্ছা নাম্বার যেটুকু আছে, ভ্যালু যেটা আছে, ভ্যালু তুমি লিখো বাইনারিতে বা ডেসিমালে যেভাবে খুশি লিখো, এর আগে একটা বিট যোগ করো, দ্যাট বিট উইল রিপ্রেজেন্ট দ্য সাইন। আমরা সাধারণত কি ব্যবহার করি, 0 মানে পজিটিভ নাম্বার, 1 মানে প্লাস 5, এখন লিখবো কি 1 5, এটা হচ্ছে প্লাস 5, সরি 0 5, এটা হচ্ছে পজিটিভ 5, 1 5 নেগেটিভ 5। এই প্রথম বিটটি হচ্ছে সাইন। কেন এটা ব্যবহার করলো? ডেসিমালে আমরা সেই অ্যাডভান্টেজটা নিতে পারবো না, বাইনারিতে আমরা সেই অ্যাডভান্টেজ পাবো। বাইনারি যেহেতু অ্যাডার সার্কিট অটোমেটিক্যালি অ্যাড করছে, এইটাকেও যদি আমরা একটা নর্মাল বিট হিসাবে ব্যবহার করি, তাহলে তার সাইন নিয়ে মাথা ঘামাতে হবে না, সে নর্মালি যোগ করে যাবে এবং রেজাল্ট হয়ে যাবে। তো এই জন্যই আরও সাইন বিটটাকে ব্যবহার করা হলো বাইনারিতে। এখন বাইনারিতে থাকবে নাম্বার রিপ্রেজেন্টেশন দুই রকম, একটা হচ্ছে আমরা সাইন এবং ম্যাগনিটিউড একসাথে ব্যবহার করবো, এটাকে আমরা বলছি সাইন ম্যাগনিটিউড ফর্মুলা, সেখানে সাইন আছে ম্যাগনিটিউড। আর ওই যে বললাম বিয়োগ করার জন্য আমি কমপ্লিমেন্ট নিয়ে ব্যবহার করবো, কমপ্লিমেন্ট নিয়ে যোগ করবো, তো এইটা করার আগে বলা হলো যে নাম্বারটাকে, নেগেটিভ নাম্বারটাকে যদি আমি কমপ্লিমেন্ট ফর্মে ইমপ্লিমেন্ট করি শুরু থেকেই, তাহলে অটোমেটিক্যালি আমার সাইনটা 1 থাকলে ম্যাগনিটিউডটা যেটা আছে এটা নট দ্য ট্রু ভ্যালু, ইট ইজ দ্য কমপ্লিমেন্টেড ফর্ম অফ দ্য ট্রু ভ্যালু। একটু বলে যাই তাহলে হয়তো একটু সুবিধা হবে আপনাদের। প্লাস 5 লিখছে, এইটা হচ্ছে আমার 5-এর বাইনারি ভ্যালু, এইটা 3 বিট লাগবে আমার এই জন্য দেখার জন্য, মানে এখানে আমি একটা সাইন বিট দিলাম,
তাহলে কিভাবে করবো? আমি এই ভ্যালুটাকে কমপ্লিমেন্ট ফর্মে রিপ্রেজেন্ট। এর কমপ্লিমেন্ট ফর্ম কি হবে? আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট নিই তাহলে এর কমপ্লিমেন্ট ফর্ম হচ্ছে এটা। আর আমি যদি টুস কমপ্লিমেন্ট নিই তাহলে এর ফর্ম হচ্ছে এটা, হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে আমি এইটাকে এখন লিখবো এইভাবে 1 0 1 0, এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টের ভ্যালু, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে 1 0 1 1, এটা হচ্ছে আমার সাইন, এটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। বোঝা যাচ্ছে? এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ সাইন যদি না থাকলে তো হবেই না। আমি যখন যোগ বিয়োগ করতে যাব তখন তাকে তো কোন সাইন, আমি দুইটা পজিটিভ নাম্বার যেভাবে যোগ করবো, একটা পজিটিভ একটা নেগেটিভ নাম্বারকে আমি সেইভাবে যোগ করি, অর্থাৎ সেটাকে তো এইটা যে নেগেটিভ নাম্বার সেটা কীভাবে বুঝবো? সাইন যদি না থাকলে আমি বুঝতে পারবো। আপনি বলতেছেন যে 0 1 1, এটা কমপ্লিমেন্টেড ফর্ম আমি কী করে বলবো? সেটা তো নর্মাল ফর্ম হতে পারে। ওইটাই বলে দিচ্ছে যে এটা নেগেটিভ নাম্বার, আর নেগেটিভ মানে হচ্ছে কমপ্লিমেন্টেড। নেগেটিভ বলেই আপনাকে সাথে সাথে মাথায় রাখতে হবে যে ওটা যা দেখাচ্ছে 0 1 1 মানে 3 না, ওটা কমপ্লিমেন্টেড। এমন কিছু কমপ্লিমেন্ট কিছু যা কমপ্লিমেন্ট হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে যে কেন আমরা সাইন বিটটা এইভাবে ব্যবহার করছি, সেটাই হচ্ছে আপনাদের শেখানো হয়েছে ডিউটিতে, যে আমরা যখন যোগ করবো তখন স্ট্রেট হয়ে আমি সাইন বা কোনো কিছু আলাদাভাবে চিন্তা করবো। আমি অ্যাডার সাবজেক্টে 4 বিটের অ্যাডার 4টা বিট দিয়ে দিচ্ছি, আউটপুটে 4 বিট পাবো, দ্যাট উইল রিপ্রেজেন্ট দ্য রেজাল্ট। অ্যাড করে আমাকে আমি যদি সাবট্রাক্ট করতে চাই তাহলে তার কমপ্লিমেন্টেড ফর্ম, যেহেতু আমি রিপ্রেজেন্টই করছি কমপ্লিমেন্টেড ফর্মে, তাহলে কমপ্লিমেন্ট ফর্ম আমি দিয়ে দিলাম, সে যোগ করে রেজাল্ট যা দেবে এটাই হচ্ছে আমার রেজাল্ট। আমাকে আলাদা কোনো কিছু চিন্তা করতে হবে। এটাই হচ্ছে কমপ্লিমেন্টের অ্যাডভান্টেজ। এবং এই জন্য এখনকার দিনে আমরা কম্পিউটারে পজিটিভ নাম্বার হলে পারে ট্রু ফর্মে লিখি উইথ যা লিডিং 0, আর নেগেটিভ নাম্বার হলে লিডিং 1 থাকবে, অ্যান্ড দ্য রেস্ট উইল রিপ্রেজেন্ট দ্য কমপ্লিমেন্ট ফর্ম অফ দ্য 0, যেমন এখানে দেখাচ্ছি। ঠিক আছে? এর অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি এ আর বি যখন দিব তখন স্ট্রেট ওয়ে দুইটা যদি ডিফারেন্ট সাইড যোগ করতে বলেন তাও সে যোগ করে নেবে, দুইটা ডিফারেন্ট সাইড যদি বিয়োগ করতে বলেন তাও সে যোগ করবে, এবং রেজাল্টটা হবে তার বিয়োগ। এখানে আমাকে এক্সট্রা কিছু চিন্তা করতে হবে। এক্সট্রা যেটা চিন্তা করতে হবে যে বিয়োগের ক্ষেত্রে আমরা দেখব এইটাই যদি আমি বলি যে দুইটা নাম্বার আছে, প্রথমে আমি হচ্ছে তো হচ্ছে না? আচ্ছা আমি ওই কথা চাইছি। ক্লাস ক্লাসের সাথে ক্লাস ক্লাস আগে হবে না। যোগ করবো আমরা জানবো ক্লাস 6 তিনের রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা, তিনের রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা, যোগ করলে এটা কত প্লাস 6। তার মানে আমি ডাইরেক্ট পেয়ে গেছি, আমি কিছু চিন্তা করি। এখন আপনি যদি বলেন যে স্যার এটা প্লাস ছিল সেটা মাইনাস যোগ করতে হবে, আপনি বলছেন বিয়োগ করতে, কিন্তু আমি তো বলেছি আমি কমপ্লিমেন্ট নিয়ে যোগ করবো, তাহলে এই দুটা আপনি যদি হাতে কলমে করেন এর রেজাল্ট কি হবে? 2 লিখে কিছু ধরনের একটা ঝামেলা আছে, এর রেজাল্ট থাকে ক্লাস করবা ওয়ান্স কমপ্লিমেন্টে 0 রিপ্রেজেন্টেশন দিবে, একটা প্লাস 0 একটা মাইনাস 0, ঠিক আছে? টুস কমপ্লিমেন্টে একটা
তাহলে এটা রেজাল্ট হবে কেমন? এখন এটা যদি আমি টুস কমপ্লিমেন্ট করি, এটা যে আছে কোথায় আছে? এইটা -2 লিখবো কি হবে? -2 হচ্ছে এইটা হচ্ছে আমার +2। এইটাকে আমি এখন টুস কমপ্লিমেন্ট বানাবো। টুস কমপ্লিমেন্ট বানানো আপনারা শিখছেন। ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে তার সাথে এক যোগ করা, এছাড়া আপনি কিছু জানেন? এইখান থেকে বাকি বাজে বুদ্ধি, এই দিক থেকে যা আছে কপি করবো, যতক্ষণ না আমি একটা 1 দেখাবো। এটা 0 ছিল, 0 কপি করবো, 1 ছিল, 1 কপি করবো। এরপরে কি করবো? ইনভার্ট করবো। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমার -2 এর কমপ্লিটেড। এই যে এইখানে এইখানে অটোমেটিক্যালি -সাইন, আর এইটা হচ্ছে আমার -2 বোঝাচ্ছে। কিভাবে বোঝাচ্ছে আমি দেখি। আমি বললাম এটা কমপ্লিমেন্টেড ফর্ম, তাহলে এই কমপ্লিমেন্টেড ফর্মকে আপনি আবার কমপ্লিমেন্ট করেন। কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্ট করলে তবে জন্য একটা করবে, এটাকে কমপ্লিমেন্ট করবে, কত হবে? 0 0 থাকবে, 1 1, এইটা এখন 1 করবে। তার মানে হচ্ছে আমার -2, এটা হচ্ছে আমার ক্লিয়ার। তাহলে এখন -2টাকে আমি কোথায় পেলাম? -2টাকে আমি এখানে লিখি 1 1 1 0। এটা আমি যোগ করব। যোগ করলে কি হচ্ছে? 1 0 0 0। ঠিক আছে? এখন এইটা তো আমার 4 বার, এটা আমার ক্যারি আউট হয়ে গেছে। আমি যখন এই যে বিয়োগ করছি, বিয়োগের সময় ক্যারি আউট হওয়াটাই হচ্ছে ভালো লক্ষণ। ক্যারি না থাকাটাই গোলমেলে ব্যাপার। ক্যারি থাকাটাই ভালো লক্ষণ। আপনি চোখ বন্ধ করে এই ক্যারিটাকে ইগনোর করবেন। দিস ইজ ইউর রেজাল্ট। বুঝছেন? এবার বুঝছেন? 3 এর সাথে 2 বিয়োগ করলে আমি মানব। সেটা এখানে দেখেন অটোমেটিক আসছে, কোনো সাইন এক্সট্রা কেয়ার করতে হচ্ছে না। আমি এখানে যদি রেসিপল লিখতে সাইন কেয়ার করতে পারি, যে কোনটা বড় কোনটা ছোট, একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে, অনেক চিন্তা। এখানে কোনো চিন্তা হবে না। যার 2টা নাম্বার আপনি যে ইনপুটে দিয়ে দিয়েছেন, পুরো জায়গায় সে আউটপুট আপনাকে দিয়ে দিচ্ছে। এখন উল্টাটা যদি করতাম আমি, এখানে 2 না লিখে যদি 4 লিখতাম, তাহলে কি হতো? -1 রেজাল্ট হবে। 4 লিখে আমি এখন ওইটাকে কি করার চেষ্টা করে দিই, যোগ করার চেষ্টা করি। এই সময় শেষ হয়ে গেছে। আমি লিখি বলি এখানে নিজেরা করে নিয়ে 4 কিভাবে লিখবো? এই হচ্ছে 4 এর মূর্তি, এইটাকে আমি 0 0 0। এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ফর -4। সেটা টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে আমি এখানে এইটা লিখে যোগ করে দেখি কি হয়। 1 0 0 0 1 1 0 1। এখানে কোনো ক্যারি আছে? ক্যারি নাই। তার মানে এখানে তো বলতে হবে দিস ইজ নট দ্য রেজাল্ট। ডাইরেক্ট রেজাল্টে চাকরি বলতে পারবে। কি বলবো? দিস ইজ দি রেজাল্ট ইজ ডেফিনেটলি নেগেটিভ অ্যান্ড ইট ইজ দ্য কমপ্লিমেন্টারি ফর্ম। ক্যারি না থাকা মানে হচ্ছে দিস ইজ নট দ্য ডাইরেক্ট রেজাল্ট, ইট ইজ এ কমপ্লিমেন্টারি রেজাল্ট। তাহলে এটা কমপ্লিমেন্ট কত? এটা কমপ্লিমেন্ট 1 থাকবে, এটা 0 হবে, এটা 1 হবে, এটা 0 হবে। ঠিক আছে? এইটা তাহলে 1 কমপ্লিমেন্ট করলে তো 0 হ্যাঁ,
ভুল হয়েছে ওয়ান ওয়ান জিরো জিরো ও তাই তো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এই জন্য তো রেজাল্ট মিলছে না এইটা ওয়ান 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 ঠিক আছে চারটা ওয়ান পাচ্ছে ক্যারি হয়নি তার মানে এটা কমপ্লিমেন্টেড প্রবলেম আছে এটা কমপ্লিমেন্ট করেন এটা কমপ্লিমেন্ট করলে ওয়ান ওয়ান রাখলো তারপর সব জিরো তো রেজাল্ট ইজ ওয়ান যেহেতু নেগেটিভ ছিল অতএব এটা এই হচ্ছে কমপ্লিমেন্টেড আমরা ডাইরেক্টলি যে কোনো রেজাল্ট পেয়ে শেষ কথাটা আমরা বলছি এটা মনে রাখবেন যখন একটা বিয়োগ করবো সাবজেক্ট দিয়ে তখন ইফ দেয়ার ইজ নো ক্যারি তার মানে একটু সাবধান হতে হবে রেজাল্ট আমরা ডাইরেক্টলি পাচ্ছি না ওর কমপ্লিমেন্ট আমাকে দিতে আর ইফ দেয়ার ইজ এনি ক্যারি ইগনোর দ্য ক্যারি ইউ আর গেটিং দ্য রেজাল্ট ডাইরেক্ট এন্ড দিস ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট ওকে আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা এই সার্কিট দেখার চেষ্টা করবো কিভাবে আমরা